ওষুধপত্র কেনার বা টিকা কেনার চেষ্টা করেছিল, এবং ওইটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে যে জিনিসটা পিছিয়ে যায় এবং কর্মসূচিটা স্থগিত হয়ে যায়, এবং তার খেসারত দিচ্ছে এখন বর্তমান সরকার। তো এটার ব্যাপারে সবাই জানা যাচ্ছে, কিন্তু এটা আপনি যেটা বলছেন প্রশ্নটা, এটা তো অবশ্যই যে কোনো এরকম ভয়ঙ্কর এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি, এত শিশুর মৃত্যু এরকম যে হাম সহ আমরা অনেক কিছু আমরা বাংলাদেশ থেকে নির্মূল করেছিলাম, হাম, যক্ষ্মা, কলেরা, সেগুলো আবার ফিরে আসাটা শুধুমাত্র একটা কি বলবো, একটা সিদ্ধান্তহীনতা, একটা হঠকারী সিদ্ধান্ত বলবো, তার প্রেক্ষিতে এই ঘটনাটা ঘটলো। তো এটা যেমন এই কার্যক্রমটা, এটা তো এখন পুরো স্বাস্থ্য মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে, হিমশিম খাচ্ছে তারা। তাদের ব্যর্থতাটা আর কি বলবেন, এখনকার এই ব্যর্থতাটা তো আর মানে তাদের সৃষ্টি না, মানে বর্তমান প্রশাসন বা সরকার, এটা হলো আগের যে ঘটনা। তো সেই ঘটনার অবশ্যই যতটা আমি ভাবছিলাম যে গুরুত্ব দিয়ে দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা হবে, কমিশন গঠন করা হবে, কেন কিভাবে ঘটলো এই ব্যাপারে তো দেখা যাচ্ছে যে ইউনিসেফ বলতেছে যে তারা আগে সতর্ক বার্তা দিয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে এর উৎপত্তি কোথা থেকে, কেন হলো এবং কারা এর জন্য দায়ী, তাদেরকে তো চিহ্নিত করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এখন এর পেছনে কি কোনো রাজনীতি আছে কিনা জানি না, যে আহ অন্তর্বর্তী সরকারকে কোনো বিষয়ে আমি কোনো জবাবদিহিতার মধ্যে আনবো না, এরকম যদি পলিসি হয়ে থাকে, তাহলে তো এটা হবে খুবই দুঃখজনক। এখানে এত শিশুর মৃত্যুর এই দায়টা সরকারের, বর্তমান সরকারের সময় হচ্ছে, কিন্তু এই সরকার তো দায়ী না, এটা তো সবাই জানে। তাহলে কারা দায়ী? সেই আগের সরকার হোক বা তার আগের সরকার হোক, এটা তো সঠিক একটা চিত্রটা সবাই আশা করে যে এই যে আপনি এটার একটা বলছেন জবাব কোনো দিতে বিষয়ে কোনো হবে। জবাবদিহিতা আনবো না, এটা কি একটা মানে দায় মুক্তি দেওয়ার প্রক্রিয়ার মতো কিনা? মানে অতীতেও এরকম প্রক্রিয়া দেখা গেছে, তো ফলে এই প্রশ্ন আসতেই পারে মনে হয়। অন্তর্বর্তী সরকার মানে এই সরকারগুলো মানে খুব লাকি সরকার। 111 সরকারকেও অনেক বিষয়ে দায়ী করা যেত, কিন্তু হাসিনা সরকার সেটাকে আম, কোনো দায়ের মধ্যে নিয়ে আসলো না, এবং তাদেরকে ওভারকাম করলো। শুধু তাই না, তাদেরকে প্রমোশন দিল, বিদেশে তাদেরকে পোস্টিং দেয়া, রাজনীতিতে পুনর্বাসন করা, জেনারেল মাসুদের ক্ষেত্রে হুম। সেগুলো আমি দেখলাম। এখানেও তো বড় ধরনের অপরাধ করে গেছে ইউনূস সরকার। তো তাদের এই অপরাধগুলি কেন আসবে না? কারণ এখানে তো বেনিফিশিয়ারির কোনো ব্যাপার নেই, এখানে তো একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ভোটের মাধ্যমে ক্ষমতায় আসছে, সুতরাং তার তো আর ইউনূস কিন্তু সরকার বিরোধী দল কিন্তু বেনিফিশিয়ারির অভিযোগটা তোলে। জি, বিরোধী দল কিন্তু বেনিফিশিয়ারি হবার অভিযোগটা তোলে বিএনপির হ্যাঁ প্রতি। বলে, কিন্তু এইটা তো নিজে থেকে কাঁধে নেওয়ার তো কোনো দরকার নেই। স্টেট হলো কমিশন হবে এবং খুবই শক্তিশালী তদন্ত কমিটি, হুম, এবং কোন রকম হুম, হুম। ছাড় দেওয়ার কোন রকম অভিপ্রায় বা ইচ্ছা চিন্তা, এটা তো করাটাই একেবারে ভয়ঙ্কর রকম একটা অপরাধ। জি, সুতরাং এটা একদম। তো হুম। একটা মানে একটা ভ্যালিড বিষয় যে এটা এই ঘটনার জন্য কারা দায়ী, সেই দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা। তো এখানে কেন বিএনপি সরকার নিশ্চুপ আছে, এটা আমার কাছে বোধগম্য না। একটা প্রশ্নের বিষয়, অনেক ধন্যবাদ। মানে এই জায়গাটায় থেকে আমি ব্যারিস্টার ফুয়াদকে যেতে চাইবো যে আপনি যেটি বলছেন বেনিফিশিয়ারি না হলে আসলে এটি তাদের নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবার মতো অবস্থায় যাবে, আর যদি ব্যবস্থা না নেয় তাহলে একটা, তো ওই যে মানে বেনিফিশিয়ারি কিনা সেই প্রশ্নটা উঠেই যায়। ব্যারিস্টার ফুয়াদ, আপনারও একটু মন্তব্য শুনতে চাই যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন, হচ্ছে না কেন? এখানে 350-র মতো শিশু মারা গেল, আরও অনেকে হয়তো সেই তালিকায় সামনে যুক্ত হতে থাকবে। জানা যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যারা আক্রান্ত হয়েছে সুস্থ হয়ে গেছে, তারাও দীর্ঘদিন বা সারা জীবনই হয়তো অনেকেই, তাদের মধ্যে অনেকেরই বা একটা বড় অংশই নিউরোলজিক্যাল নানান সমস্যায় ভুগতে থাকবেন। আহ, এই হচ্ছে অবস্থা। এবং এই যে ভিটামিন এ আসলো না, এইডসের ফ্রি ওষুধ আসতো, সেটাও নাকি পায় নাই, বিশেষজ্ঞরা তেমনটাই বলছেন। ফলে এই পরিস্থিতির জন্য দায়ীদের কি ব্যবস্থা হতে পারে? ধন্যবাদ। আম, এখানে দায়টা তো আসলে আপনি ব্যক্তি আকারে ডিটারমাইন করতে পারবেন না, এখানে রাষ্ট্রের ডিপার্টমেন্ট আকারে দায়টা দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে ওই ডিপার্টমেন্টে তো সারাদিনে ব্যক্তিই থাকে, তাই না? মানে এটা ফৌজদারি অপরাধের মতো না আর কি। যেমন ধরেন, আমি আপনাকে খুন করছি, আপনার অধিকার লঙ্ঘন করেছি, ইমিডিয়েটলি আপনি আমাকে খুনের বিচার করতে পারবেন। আপনি আমেরিকাতে দেখেছেন যে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, তখন একটা কালেকটিভ ইনস্টিটিউশন ফেল করছে, ওই জায়গাটা আইডেন্টিফাই করা হয় যে ইনস্টিটিউশনের
কোন কোন প্রোটোকল ফেল করেছে, কোথায় কোথায় রং ডুইংস হয়েছে। এবং এটা ব্যক্তিকে আইডেন্টিফাই করতে গেলে যেটা হবে, যেটা আপনি একটা হোলসেল মেকানিজম, কারণ এটা তো এক ব্যক্তি মানে টিকা আনা অথবা না কেনা সিগনেচার করেন না, এটা তো একটা প্রতিষ্ঠান পুরো জিনিসটা ভেটিং করে বিষয়গুলো দেখেন। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার প্রধান কথা হচ্ছে যে প্রত্যেকটা শিশুর মৃত্যু আমাদের জন্য প্রচন্ড কষ্টের। কারণ এই বাবা মাকে কোনোভাবে এই রাষ্ট্র অথবা এই সমাজ আমরা কোনোভাবে কম্পেনসেট করতে পারবো না, একটা শিশুর মৃত্যুকে কোনোভাবেই করা সম্ভব হবে না। তো সেই জায়গাতে আমরা ইতিমধ্যে আমি বারবারই কথাটা বলেছি যে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি ইনভেস্টিগেশন কমিটি করা হোক। তারা এটা ইমার্জেন্সি মিনিস্ট্রি এটাকে ডিল করতে থাকুক তাদের সাধ্য মোতাবেক, তারা কারেন্ট সিচুয়েশনটা ডিল করুক। আর একটা ক্রস পার্টি সেকশন কমিটি থাকবে, সেটা হচ্ছে কি হলো মানে গত কয়েক বছরে এমন কি হয়েছে যেটার ফলো আপে গিয়ে আজকের এই ক্রাইসিসটা আমাদের কে সাফার করতে হচ্ছে, এটা প্যারালালি হওয়া উচিত। এবং আপনি দেখেছেন যে এই মেজর ক্রাইসিসটা কিন্তু শুধু বাংলাদেশ স্পেসিফিক না, WHO বলছে যে রিলেটিভলি অনেক বছরের মধ্যে এইবার সারা দুনিয়াতেই এই হাম এবং এই মিজেল রিলেটেড অনেকগুলো ক্রাইসিস ব্যাপক আকার ধারণ করেছে। এবং বাংলাদেশ টপ 10-এর মধ্যে এফেক্টেড কান্ট্রি না, দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আপনার এশিয়ার অনেকগুলো দেশ আরো সিরিয়াসলি, আমাদের পাশের দেশ ইন্ডিয়া সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। তো এখন সেই জায়গায় প্রশ্ন হচ্ছে যে এইটা কি করোনা ফেনোমেনা, দুনিয়াতে অনেক এক্সপার্ট কিন্তু এটা বলছেন যে এটা কি একটা করোনা ফেনোমেনা, করোনার ভ্যাকসিনেশন, করোনার সময় একদিকে ফোকাস থাকা এবং WHO অন্যান্য বিষয়গুলো ফোকাস রাখে নাই, সেটার জন্য সাফার করতে হচ্ছে কিনা, এটার অনেকগুলো বিষয় তর্কের মধ্যে আসছে। এবং কিন্তু একটা যেটা একদম চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাচ্ছে সেটা হচ্ছে টিকা পায় নাই বাচ্চারা। এই যে 2 বছরের মধ্যে সব বেশি মানে যে বাচ্চাগুলো মারা গেল, এবং এই পুরোটা সময় মানে তাদের জন্ম বা টিকা নেওয়ার বয়সটা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, ওই সময় তাদের পাবার কথা ছিল। ফলে মানে আরো অনেকগুলো বিষয় থাকতে পারে সাথে। টিকার এই কোনো বিষয়টা তো ঘাটতি ছিল স্পষ্ট। না, টিকার কোনো ঘাটতি ছিল বলে আমি ডেটাতে পড়লাম না। যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার সিরিঞ্জের ঘাটতি আছে কিছু। টিকার ব্যাপারে সরকার ইউজুয়ালি যেটা করে, ইউনিসেফ একটা এইড আসে, এইডের মাধ্যমেই এটা সরকারের বাজেট থেকেও খরচ করতে হয় না। আওয়ামী লীগের আমল থেকে যে আলোচনাটা ছিল যে এটাকে একটা দেশি কোনো কোম্পানিকে দেয়া যায় কিনা, যেমন ধরেন আমাদের রেডিয়ান সমুদ্র প্রচুর টিকা বানায়। এখন প্রশ্ন হচ্ছে যে WHO এবং ইউনিসেফ যেটা চায়, কোনো টিকা বানালে সেটা আপনার ব্যাংককে তাদের যে হেডকোয়ার্টার আছে সেখান থেকে ভেটিং করে আনতে হবে যে এটা সাফিসিয়েন্টলি কোয়ালিফাইড। কিন্তু আমাদের নিজস্ব ভেটিং প্রসেসও আছে যে আমাদের এই টিকাটা আমাদের দেশের ছেলে মেয়েদেরকে দেয়া যাবে কিনা, এটা টেস্টেড। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রসেসটা ডিল করতে গিয়ে আওয়ামী লীগ একটা লম্বা সময় নষ্ট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে টেন্ডার প্রসেস, যে এই টেন্ডার প্রসেসে আপনি জানেন যে বাংলাদেশে সোনার বাংলার টেন্ডারকে পাবে না পাবে, টাকা পয়সা লেনদেন এগুলো আছে। ইউনিসেফের সাথে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের এটা নিয়ে ঝই-ঝামেলাটা একান্তই গত অক্টোবর নভেম্বরের বিষয়। মানে তারা সিম্পলি সংকটটাকে ইনহেরিট করেছে। এবং ডেপুটি যে স্পেশাল হেড ছিল তার যে স্টেটমেন্ট আমি দেখলাম, ওখানে বলেছেন যে প্রকিউরমেন্টের স্বচ্ছতা ছিল না, ইউনিসেফকে দিয়ে যে কেনাকাটাটা হচ্ছিল, যে টাকাটা যে বাজেটটা দিয়ে বারবার কেনা হয়েছে, তারা তাদের ইনভেস্টিগেশনে দেখেছেন যে এই কেনাকাটার প্রসেসটা স্বচ্ছ করা দরকার। এই স্বচ্ছ করার প্রসেসে কিন্তু তারা এক্সিস্টিং কেনাকাটা বন্ধ করেন নাই, তারা ফিউচার কেনাকাটার জন্য প্রকিউরমেন্ট পলিসি তৈরি করবার জন্য কাজ করেছেন। কিন্তু আমি কিন্তু সবখানে দেখতে পাচ্ছি যে প্রক্রিয়া বিষয়টাকে এভাবেই উপস্থাপন করা হচ্ছে। আমাকে যদি মোস্তফা ফিরোজও বলেন আমি ভুল হলে, যে অন্তর্বর্তী সরকারের সময় কেনাকাটার যে প্রতিষ্ঠিত পদ্ধতি মানে ছিল, প্রচলিত ছিল, সেখান থেকে সরে এসে তারা ওপেন টেন্ডারের মাধ্যমে কিনতে চেয়েছিল। ইউনিসেফ সতর্ক করেছিল, যেটি মোস্তফা ফিরোজ বলছিলেন। মানে কেনাকাটায় তাতে কিনে এবং তারপর আসতে দেরি হয়েছে, ফলে সময় মতো টিকা পায়নি বাচ্চারা। কিন্তু এটাই এই প্রসেসটা তো আপনার অক্টোবর নভেম্বরের প্রসেস। ধরেন এই প্রসেসটা যদি প্রকিউরমেন্টে প্রসেস পরিবর্তন নাও করা হইতো অক্টোবর নভেম্বরে, এটার মাধ্যমে আজকের আপনি ফেব্রুয়ারি মার্চের এই ক্রাইসিসটা হ্যান্ডেল করতে পারতেন না। কারণ আপনি জানেন যে একটা প্রকিউরমেন্ট প্রসেসে যে সময়টা লাগে, অতএব এক্স্যাক্টলি এখানে ইন্টারিমকে টেনে এনে ব্লেম দেওয়াটা সলিউশন হবে না।
সলিউশনটা আমাদের বোঝার চেষ্টা করা দরকার কালেকটিভলি রাষ্ট্র আকারে, যে এই সংকটটা ধারাবাহিকভাবে কিভাবে বিল্ড আপ করলো, কোন সময়টা থেকে বিল্ড আপ করলো, ট্রিগার পয়েন্ট গুলো কোথায় কোথায়। এই জায়গাটা বের না করলে যেটা হবে, অমুককে দায়ী, অমুক সরকার দায়ী, তমুক সরকার দায়ী, এতে করে আপনি জীবন বাঁচাতে পারবেন না। তাহলে এখন আমাদের প্রায়োরিটিটা কি? প্রায়োরিটিটা হচ্ছে জীবন তো আর বাঁচাতে পারবে না, কিন্তু যারা মারা যাচ্ছে কার গাফিলতিতে তারা মারা যাচ্ছে সেটিও তো তারা জানবার ব্যাপার হ্যাঁ রাখে, মানে নিঃসন্দেহে, কিন্তু অধিকার। সেটা তো আমি আপনি এখানে বসে সেটেল করতে পারবো না। এটার জন্য তো স্পেশালিস্ট কমিটি দরকার, ক্রস পার্টি পার্লামেন্টারি কমিটি বসা দরকার। এই রিলেটেড যত টেকনিক্যাল এক্সপার্ট আছে তাদের সাথে বসা দরকার। যদি কাউকে জবাবদিহিতা করা দরকার, আপনি সেখানে স্বাস্থ্যের যিনি অ্যাডভাইজার ছিলেন, স্পেশাল এইড ছিলেন, ওনাদের বক্তব্য শোনেন, যে আপনাদের ব্যাপারটা আপনারা বলেন, ওনাদের ব্যাপারে কথা বলতে দোষ নাই। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তো রাষ্ট্রের যে কাউকে ডাকতে পারে, স্ট্যান্ডিং কমিটি করে আপনি ডাকেন, আমরা বোঝার চেষ্টা করি। কারণ আমরা তিনজনের কেউই কিন্তু এই জায়গাটাতে টেকনিক্যালি, এটা পলিটিক্যাল ইস্যু না, ইটস এ ভেরি পিওরলি টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল ইস্যুতে কথা বলতে হলে তো আসলে আমার একটা টেকনিক্যাল এক্সপ্লানেশনের জায়গা থাকতে হবে। আমরা সোফার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইটার একটা ধারাবাহিক মিসম্যানেজমেন্ট হয়েছে। স্বাস্থ্য বাংলাদেশে জানেন ওয়ান অফ দ্য মোস্ট করাপ্ট মিনিস্ট্রিজ, যেখানে দুর্নীতি প্রকিউরমেন্টে মানে সোনার বাংলায় চ্যাম্পিয়ন তারা আর কি। তো সেই জায়গাতে প্রকিউরমেন্টে কারেকশন করতে গিয়ে তারা যদি গুড ফেইথেও করে থাকে যে আমি এই প্রকিউরমেন্ট প্রসেসটাকে কারেক্ট করতে চাই, এখন সে কারেক্ট করবার জন্য ওয়াজ ইট রাইট টাইম টু ডু দ্যাট, আমার এটার বিকল্প অ্যারেঞ্জমেন্টটা ছিল কিনা, এই প্রসেস কারেক্ট করতে গেলে আমার স্বাস্থ্য খাতে কোনো মানে ব্যত্যয় ঘটতে পারে কিনা, আমার কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, এই প্রত্যেকটা বিষয় তখন ওনারা বিবেচনাতে নিয়েছেন কিনা, সেই জায়গাটা আমাদের বোঝা দরকার, জানা দরকার। এবং এই ধারাবাহিক জায়গাটা বুঝলে পরে তখন আমরা আইডেন্টিফাই করতে সেই পারবো। জানা দরকার, বোঝা দরকার, জায়গায় যে তদন্ত হবার দরকার সেটি আবার জনাব মোস্তাফিজ যে প্রশ্নটা উঠছে যে বর্তমান সরকার সেখানে খুব শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেটি একটা বড় প্রশ্ন। আমি এটাও কারণ প্রশ্ন হচ্ছে করছিলাম। প্রকিউরমেন্ট এমন একটা জায়গা, সোনার বাংলাতে কোনো সরকারি কোনো ডিপার্টমেন্টের প্রকিউরমেন্টে হাত দিতে যান না। ওনারা শুধু খোঁজেন যে ওখানে আমার কত অংশ বাকি আছে। এটা শুরু হয়েছে আরো আগে, আমি তো মাত্র আসলাম, এখন কত অংশ বাকি আছে, এখন আমারে কত দিবেন। এই জন্য প্রকিউরমেন্টে কোনো সোনার বাংলাতেই কোনো সরকার হাত দেন না। তো ওইটা কারেক্টলি ওনারাও হাত দিচ্ছেন না। আমি সে ফেব্রুয়ারি মাস থেকে এটা নিয়ে চিল্লাচিল্লি করেছি, পাবলিকলি বিভিন্ন ইভেন্টে বলেছি। আপনার মনে থাকার কথা, স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে এই খাতে খরচ করার মতো কোনো টাকা আমার মিনিস্ট্রিতে নাই, আপনার মনে থাকার কথা। 24 ঘন্টার ভিতরে আবার 650 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তাহলে টাকা নাই, 24 ঘন্টা পরে টাকা কোত্থেকে আসলো? ছাপাইছিলেন? টাকা রাষ্ট্রে আছে। যেই মিনিস্ট্রি গুলো আপনার প্রতি বছরের বাজেটের টাকা খরচ করতে পারে না, তার ভিতরে ওয়ান অফ দ্য টপ মিনিস্ট্রি হচ্ছে হেলথ মিনিস্ট্রি। আপ টু 40% পর্যন্ত তার বাজেট ট্রেজারিতে ফেরত যায়, সে টাকা খরচ করতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে সংকটটা শুধুমাত্র মানে ইন্টারিম এটা করে নাই অথবা ওইখানে টিকা কেনে নাই, ব্যাপারটা এগুলো খুবই সুইপিং রিয়ালিটি হবে আর কি। আমরা চাচ্ছি একটা হোলসেল পিকচারটা জাতির কাছে আসুক, যে আসলে হু টু ব্লেম, কার রেসপন্সিবিলিটি কতটুকু ছিল, কোথায় দুর্নীতির সম্ভাবনা ছিল, কেন করা হয়নি, কেন আমার অ্যাডভান্স প্ল্যানিং জি। হয়নি, বছর আসার আগেই আমার হ্যাঁ, সিরিজ, কিন্তু এটা আমার নিয়ে, কিন্তু সংখ্যা। সেটা নিয়ে এই যে এটা যেটা আমি প্রসঙ্গটা তুললাম, এখন আলোচনা চলছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সংসদে বা সংসদের বাইরে কোথাও এরকম শক্তভাবে আসছে না যে এরকম তদন্ত হওয়া উচিত, ক্রস মানে পার্লামেন্টারি আপনি যেটি প্রস্তাব করছেন বিরোধী এরকম। দল নোটিশ দিয়েছিল আপা, বিরোধী দল সংসদে নোটিশ দিয়েছিল। আমি পার্সোনালি বিরোধী দলকে পার্সু করেছিলাম, তারা নোটিশ দিয়েছে। নোটিশে সরকার বলেছে যে একটা সিঙ্গেল স্টেটমেন্ট দিয়েছে, এটা কোনো সংকট না, খুব সিরিয়াস কোনো বিষয় না, যে এটা জনগুরুত্বপূর্ণ। আপনি জানেন যে পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ একটা কথা আছে, জনগুরুত্বপূর্ণ বিষয় দিলে আপনি থাকলে অন্য টপিকের মধ্যে আপনি এটা খুব পশিল করতে পারবেন। যে এখন যেহেতু প্রেসিডেন্টের বক্তব্যের উপর আলাপ চলছে, শুধুমাত্র আপনি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে পারবেন। তো সরকার একটা স্টেটমেন্ট দিয়ে বলছে এটা জনগুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে পড়ে না, এই জন্য বিতর্কটা আর আলাপে আসে নাই। তো দারুণ, তো এখন এটা আপনাদের জনগুরুত্বপূর্ণই না জাজমেন্ট। বিষয়টা, মানে হ্যাঁ, আর আলাপে আসে মোস্তাফিজ। নাই, তর্কে আর আসলো না। আমরা আবার হ্যাঁ, টক শোতে, টেলিভিশনে আমরা বারবার এটা রেস করেছি। হ্যাঁ, মানে বিষয়টা জনগুরুত্বপূর্ণই না। জনগুরুত্বপূর্ণ আসলে কি জনাব মোস্তাফিরোজ? জনগুরুত্বপূর্ণ এটা জনগুরুত্বপূর্ণ হয় না। বাণিজ্য চুক্তি নিয়ে যদি প্রশ্ন তোলা হয় সেটা ওই মানে ইস্যুর মধ্যে পড়ে না, কার্যবিধির মধ্যে পড়ে না। এইরকম কেন জানেন যে অবস্থা? বাণিজ্য চুক্তিটা হচ্ছে আবার ইয়ে পড়ে নাই, মানে কোরাম হ্যাঁ, হ্যাঁ, মিনিমাম পাঁচজনকে সাইন করে দিতে হবে।
তো সেই রবিন ওটা একা একা রেস করছে আর কি। সে তো ওইটা মিনিমাম আবার 5 জন বললো না, মানে 5 জন মানুষ ছিল না সংসদে যারা এই বিষয়টা নিয়ে একটা কনসার্ন তুলবে? যারা স্বতন্ত্র তারাও তো বিএনপি, সবাই তো ফেরত যেতে চায়, বুঝেন না, তো তারাও তো জামায়াতও তুললো ডেডিকেট না, করছে। বিরোধী দলেরও তো কেউ তুললো না। হ্যাঁ সত্য, বিরোধী তারাও তো, হ্যাঁ সত্য, হ্যাঁ, সত্য। হ্যাঁ। আমি আসলে জনাব মোস্তাফিরোজ আপনার কাছ থেকে একটু না, মন্তব্য এটা নেই। এটা খুবই আমি আরো হতাশা, একটা এটা জিনিস যোগ করবো ঠিকই এখানে। শারমিন। জি, বল। আসলে পয়েন্ট অফ অর্ডারে একটা বিধান থাকে, যে কোনো সংসদের কার্যক্রমের মধ্যে পয়েন্ট অফ অর্ডারের একটা প্রভিশন থাকে, যেখানে আহ, তোলা যায়, কিন্তু বারবার যে তোলার চেষ্টা করা, সেই এটা আমি খুবই অনুপস্থিত দেখলাম। বিরোধী দলের সদস্যরা সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে যতটা সোচ্চার বক্তব্য রেখেছেন, তখন কিন্তু ওই সমসাময়িক সময় কয়েকটা বিষয় সামনে এসছে। তার মধ্যে ছিল অবশ্যই হামেরই মৃত্যু, তারপরে জ্বালানি সংকট, আর একটা হচ্ছে এই যে বাণিজ্য চুক্তি। এগুলি ছিল খুব বার্নিং পয়েন্ট। এই পয়েন্টগুলোতে দেখলাম যে খুব সোচ্চার ভূমিকাটা, ওই যে আমি হয়তো বলতে গেছি, আমাকে বাধা দেওয়া হয়েছে, আমি চুপ করে গেলাম, বিষয়টা তো এরকম ভাবে এত আহ, মানে নিয়মের কথা বলে আর অ্যাভয়েড বলতে করাটা গেছেন উচিত একমাত্র হয়নি। রুমিন ফারহানাই, সরকারও একমাত্র রুমিন ফারহানাই। সরকারেরও এটা খুবই, মানে আমি বলবো সমালোচনা করি এই কারণে যে এটা ধরেন বিরোধী দলের বিষয় না, এই যে হামের বিষয়টা, এইটা পুরো সংসদের ব্যাপার, পুরো জাতির বিষয়। সুতরাং সরকারি দলও কেন নিশ্চুপ থাকলো, বিরোধী দলও কেন নিশ্চুপ থাকলো, কেন জোরে সোরে যেটা ফুয়াদ ভাই বললেন, সেটা তো খুবই ভ্যালিড প্রশ্ন। আমি তো ওই কথাটাই বলছি যে এইটার আসলে সূত্রটা কিভাবে, এটা কেন ব্রেক হলো এত, মানে বছরের পর বছর আমরা নিজেরাও ছোটবেলা, হুম। আমাদের পরের প্রজন্ম, তারা এইভাবে চেইন হয়ে যাচ্ছে, কখনো কোনো সংকটটা দেখলাম না। কি এমন ঘটনা ঘটলো, কোন পদ্ধতিটা ব্রেক হলো যে কারণে সংকটটা তৈরি হলো? তাহলে তার উৎস কি? হ্যাঁ অবশ্যই, আমি তো বলছি তো, এটা কি অন্তর্বর্তী সরকার, পাস্ট অন্তর্বর্তী সরকার, নাকি হুম। হাসিনার সরকার, নাকি তার আগের সরকার? তার একটা চিত্রটা কিন্তু আমি পাচ্ছি না। আমরা তো সত্যি যে কেউ আমরা এক্সপার্ট না, এটা তো সত্য। সেই কারণে আমরা কিন্তু যে কথাগুলো বলছি ভাষা ভাষা বলতেছি, কিন্তু কেন আমার কথা হলো যে সরকার এটার ব্যাপারে গুরুত্ব দিয়ে এটা সংসদে উঠলো কি উঠলো না, এইটা বড় কথা না। বড় কথা হলো সরকার কেন এটাকে মানে এর পেছনে কারণটা কি, কেন নিজের হুম। কাঁধে নিচ্ছে এই পুরো দায়টা? তাহলে মানে কি কারণে এটা উঠলো, তার চিত্রটা কিন্তু আমি কনফিডেন্টলি বলতে পারতেছি না। একদম তার যে গবেষণা, এবং এখানে স্বাস্থ্য সাথে যুক্ত বহু বিশেষজ্ঞ আছে, তাদেরকে দিয়ে একটা কমিটি করলে এটা খুবই ফাইন্ড আউট করা যেত। কারণ ফাইন্ড আউট যদি আপনি না করেন, তাহলে তো সামনে আবারও অন্য একটা বিপর্যয় হবে। আজকে নয় হামের কারণে এটা মৃত্যুর ঘটনা ঘটতেছে, হুম। এরপরে দেখা যাবে যে আরেকটা ব্যাধির কারণে মৃত্যু ঘটতেছে। তাহলে আপনাকে তো এই পুরো বিষয়টা, আপনাকে একটা হামের এই ঘটনাটা দিয়ে আপনাকে তো চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ফেল করছে। সুতরাং হুম। স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু প্রশাসনিক দাপ্তরিক কাজ দিয়ে সংকট মোকাবেলা করা যাবে না, জি, বিশেষজ্ঞদেরকে যুক্ত জি। করতে হবে, এবং সরকারকেও জানতে বিশেষজ্ঞরা হবে যেটি যে বলছেন, কোন যে আপনি জায়গায় বলছেন, অ্যাড্রেস করলে এই জি, সংকটের সমাধান হবে। আপনি বলছেন যে সামনে আরো হয়তো দেখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন যে অন্তত 11টি রোগের টিকা, আসলে শুধু হাম তো না, 11টি রোগের টিকাই এই সময় বিপর্যস্ত হয়েছে টিকা ব্যবস্থায়, ফলে সঠিকভাবে টিকা পায়নি, ভিটামিন এ পায়নি, ফলে মানে অপুষ্টিতে থাকা শিশুরা আরো বেশি কাবু হয়েছে এই হামে। এই একটা পরিস্থিতি, ফলে আশঙ্কা তো আছেই মনে হয় যে সামনে আরো, কিন্তু সরকারি দল বিরোধী দল এই বিষয়টিতে নিশ্চুপ। আপনি বলছিলেন ব্যারিস্টার ফুয়াদ, মানে শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের দিকে আঙ্গুল তোলা ঠিক হবে না, বা এটা একটা তদন্তের ব্যাপারে, যদি তদন্তটা আমরা দেখতে পাচ্ছি না। সম্প্রতি একটা অনুষ্ঠানে আমি দেখছিলাম যে সরকার দলীয় সংসদ সদস্য হুমাম কাদের তিনি বলছেন যে, আপনিও দেখেছেন হয়তো বা দেখেননি জানি না, তিনি বলছেন যে যখন মাইলস্টোন ট্র্যাজেডি যে ঘটনা ঘটলো, সেখানে ডাক্তার সামন্তলাল সেন, যিনি আগের সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের বার্ন চিকিৎসা বিশেষজ্ঞ, তিনি সাহায্য দিতে এগিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু মানে তিনিই দাবি করছেন এটি, কিন্তু এই সরকার সেটি নেয় নাই, কারণ সে আওয়ামী লীগের আমলের স্বাস্থ্যমন্ত্রী ছিল, এটি হয়তো কারণ। এবং তিনি দাবি করছেন তার সাহায্য নিলে হয়তো হয়তো আরো কিছু প্রাণ বাঁচানো যেত। মানে একটু অন্তর্বর্তী সরকারের মধ্যে অদক্ষতা এবং গোঁড়ামির কিছু ব্যাপার ছিল কি? এখন তো মানে মেয়াদ শেষে আমাদের পর্যালোচনাটা কি? দেখেন, সামন্তলাল সেনকে তো ডাক্তার হিসেবে আমরা খুবই শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, কিন্তু 24-এর আন্দোলনের সময় তিনি যে কাজগুলো করেছেন সেগুলো তো আমাদেরকে খুবই হতাশ করেছে। যে একজন পেশাদার ডাক্তার হিসেবে বিভিন্ন হাসপাতালে ফোন করে করে বলেছেন যে
কোনো রেকর্ড না রাখার জন্য, কাউকে ডেথ সার্টিফিকেট না দেবার জন্য, কাউকে ট্রিটমেন্ট না দেবার জন্য যারা আন্দোলন করে আসতেছে, এবং যেই রেকর্ড গুলো রাখা হয়েছিল সেগুলো ধ্বংস করে ফেলতে বলা হয়েছে, মুছে ফেলতে বলা হয়েছে। এখন এইসব কারণে তো সামন্তলাল সেনের ব্যাপারে আমাদের যে একটা শ্রদ্ধার, যে একটা মহত্বের যে জায়গাটা ছিল, তিনি তো এরকম একটা ডামির নির্বাচনে মন্ত্রী হয়েছেন, তো ওই সম্মানের জায়গাটা তো কোনো না কোনো ফর্মে তো কম্প্রোমাইজড হয়ে গেছে। তো সেই জায়গাতে আহ, এই কাজটা তারপরও ওনার লিমিটেড স্কেলে ওনার প্রফেশনাল এক্সপার্টিজের ব্যবস্থা নেওয়া দরকার ছিল কিনা, যদি আমাদের সেই বিকল্পটা নাই থেকে থাকে, যে ওনার মতো ওনার লেভেলের এই এক্সপার্টিজ আমাদের দেশে দ্বিতীয় কোনো বিশেষজ্ঞের নাই, তাহলে সেটা তো অবশ্যই কোনো না কোনো ফর্মে সেটা বিবেচনা করা যেত। কিন্তু আমি শিওর না যে বাংলাদেশে আমাদের আরো যারা এক্সপার্ট আছেন, যারা বার্ন ইউনিটে কাজ করেন, প্রফেসর, কনসালটেন্ট আছেন, তারা কি আসলে সাফিসিয়েন্ট ট্রিটমেন্ট দিতে পারেন নাই, এরকম কোনো রিয়েলিটি ছিল কিনা। তো এটা তো মানে কমেন্ট করাটা খুব মুশকিল আর কি, যে এই মুহূর্তে যে আমাদের টেকনিক্যাল রিয়েলিটি আসলে কি ছিল তখন। জনাব মোস্তাফিজ, আপনি কি ছোট্ট একটা মন্তব্য করবেন এই প্রসঙ্গে? কোন বিষয়ে? এই যে যেটি নিয়ে আলোচনা তুললাম, যে হুমায়ুন কাদের যেটি বলেছেন যে সামন্তলাল সেন তিনি না, সাহায্যের জন্য এগিয়ে হ্যাঁ, এসেছিলেন, এটা কিন্তু তো ঠিকই, মানে অন্তর্বর্তী সরকার। সামন্তলাল সেনের তো আমি জানি না, উনি আমার কাছে আহ, আমি এটা শুনি নাই, কিন্তু যে ক্রাইসিস মোমেন্টে ওনার যেহেতু এক্সপার্টিস আছে হুম, আগুনের ব্যাপারে, এটা উনি ওনার সাহায্যটা নেওয়া যেত। আর বাকিটা তো পলিটিক্যাল ডিসিশন, এটা তো সামন্তলাল সেন এইখানে নস্যি ব্যাপার। হুম, এটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত, কোন হাসপাতালে ভর্তি না হওয়া না হওয়া। তো উনি যেহেতু এক্সপার্ট আর জীবন রক্ষার ব্যাপার, তখন তার সমস্ত কিছু বাদ দিয়ে জীবন রক্ষার বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। সেই সময়টাও আহ, এই সব ইস্যু আনা উচিত হয়নি, কারণ অন্তর্বর্তী সরকারের সময় দেখেন অনেক বিষয়ে অনেক ভাবাবেগে অনেক হুম, ন্যায় কাজটাকে অন্যায় কাজে রূপ দিচ্ছে, হয়তো খুবই ভ্যালিড বিষয়, কিন্তু ওই সময় তার এক্সপোজ করাটা এবং শৃঙ্খলাটা ভঙ্গ করা, বারবার আইন নিজের হাতে তুলে নিয়ে মব তৈরি করা, যার কারণে অনেক ভালো কাজও হয়নি। আজকে দেখেন, একটা উদাহরণ দেই, আজকে রাষ্ট্রপতি আহ, সপরিবারে লন্ডনে গেলেন চিকিৎসার জন্য। তো অন্তর্বর্তী সরকারের সময় কেন যেতে পারলেন না? কেন মানে ঈদের নামাজে পর্যন্ত অংশ নিতে পারেননি? উনি তো নিজে বলছেন যে আমাকে সেখানেও পার্টিসিপেট করতে দেওয়া হয়নি, অথচ তার অধীনেই তো পুরো ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাই শপথ নিয়েছে, কিন্তু তাকে আবার মানে বঙ্গভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তো এই যে কাজগুলি, এগুলি যে ভুল, এটা তো আহ, রাজনৈতিক সরকার হিসেবে তারেক রহমানের সরকার এটা অনুসরণ করতে পারতো, কিন্তু করেনি, কারণ সাংবিধানিক ধারাবাহিকতাটা পক্ষপাতী বর্তমান সরকার। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো তার ধারাবাহিকতা রাখেনি, বরং ছাত্ররা, তরুণরা আবেগের চোটে যখন যা বলছে তার মধ্যে অবশ্যই কিছু সঠিক ছিল, কিছু ভুল ছিল। এই ভুলের মধ্যে আপনি সামন্তলাল সেনের কথা বলতে পারেন, হুম। তার মতন বিশেষজ্ঞ। এটা তো মানে যদি রাজনীতিটা বাদ দেন, সে মন্ত্রী ছিল, এইটা মাথা থেকে যদি বাদ দেন, তাহলে তো এইরকম একটা গুরুত্বপূর্ণ সময়, জীবন বাঁচানোর সময় তাকে কাজে লাগানো যেত, কিন্তু কাজে লাগানো যায়নি। ওই যে মব কালচারের মধ্যে আমরা তখন ঢুকে পড়ছিলাম। রাষ্ট্রপতি তো বঙ্গভবনে অবরুদ্ধ ছিল, মানে তার সাথের যারা ছিলেন বা তার নিয়োগকর্তা যারা ছিলেন মূলত, তারা তো সব জেলখানায় বা পলাতক অবস্থায় ছিলেন, ফলে তিনি তো বরং ভালোই ছিলেন মনে হয় এই সময়টা। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে একটু মানে এই প্রসঙ্গে না, এটার সাথে রাষ্ট্রপতি ওটার আপনি তুলনা করা ঠিক হবে না, কারণ ওইটা তো সাংবিধানিক পদ, বারবার বলা হচ্ছে যে রাষ্ট্রপতি না, পদটা ব্যক্তি স্পিকাররাও না। সাংবিধানিক পদ ছিল, স্পিকার ছিলেন সাংবিধানিক পদ, তিনিও পলাতক ছিলেন। হ্যাঁ, পলাতক ছিলেন, উনি তো নিজে থেকে পদত্যাগ করছেন, ওনাকে তো ফোর্স করা হয়েছে বলে কেউ যায়নি। এটা এটা তো বরং উনি অন্যায় করছেন। উনি কেন পদত্যাগ করতে গেলেন? ডেপুটি স্পিকার ওনাকে কি জেলে বলা ছিলেন। হয়েছে পদত্যাগ করার জন্য? সেটা তো জানি না আসলে পদত্যাগ করতে বলা হয়েছে কিনা। মানে কেন পদত্যাগ করেছেন সেটি একটা বড় প্রশ্ন। তাকে তো আর পাওয়া যাচ্ছে না, মানে তার বিষয়ক অনেক সন্দেহজনক আচরণ দেখা গেছে তখনও এখনো। মানে অন্তর্বর্তী সরকারের সময়ও তিনি কই ছিলেন কেউ বলে নাই, উনি এই উনি সরকারের সময় উনি এসে তিনি যদি হঠাৎ করে উনি জামিন যদি কেন পেয়ে গেলেন জানি না। পদত্যাগ না করতেন, তারপরে উনি যদি সে ডেপুটি স্পিকার ছিল, উনি আহ, কারাগারে ছিলেন বলে ওনাকেও শপথ আহ, মানে বাক্য পাঠ করানো যে কথা তাকে দেওয়া হয়নি। তো ওই একই ভাবে কারণে যদি শিরীন শারমিনও যদি কারাগারে থাকতেন, সেটা অন্য কথা, কিন্তু উনি তো পদত্যাগ করে একটা সাংবিধানিক সংকট তৈরি করলেন। ধরেন রাষ্ট্রপতি যদি ওই সময়
পদত্যাগ করতেন, তাহলে সংকটটা আরো বাড়তো। তখন কি হতো আমি জানি না, তখন সুপ্রিম কোর্ট কি মানে মতামত দিতেন তার ভিত্তিতে চলতো। কিন্তু সংকট তো হতো, কারণ আপনি সংকটের পর সংকট এই যে বাড়তে দেয়াটা এবং রাষ্ট্র যেভাবে চলবে আপনি সেভাবে জি, চলতে দেন নেই, আচ্ছা, বিপ্লব বড় করলেন সংকটের হাত আবার থেকে বাঁচানো গেছে। মানে বিপ্লব করলেন না, এই যে মানে একটা মানে 18 মাসের যে অবস্থাটা গেছে তার মধ্যে তো এটাকে কোনটা নিয়ম সিদ্ধ বলবেন আর কোনটা নিয়ম হুম, নিয়ম মাফিক বলবেন, এটা বলাটাই তো, এটাও একটা গবেষণার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। জি, আমি এই প্রসঙ্গটাই আসলে খুব একটা কথা বললাম। তারপরে ব্যারিস্টার ফুয়াদ কোনো পিক অ্যান্ড চুজ অন্তর্বর্তী সরকারের সময় এখনো মানে আপনি আইনের মানুষ, এই জন্য জিজ্ঞাসা করছি, এই পিক অ্যান্ড চুজ প্রক্রিয়া আগেও ছিল, মানে সেই প্রক্রিয়াটা কি চলমান আছে নাকি, যে কাকে জেলে নেওয়া হবে, কাকে ছাড়া হবে, বা কাকে ধরা হবে, কে জামিন পাবে, কে পাবে না? সেটার একটা অঙ্ক তো থাকবেই। আমাদের যে রাষ্ট্র কাঠামো আপনার, এখানে তো প্রতিষ্ঠান ডেভেলপ করে নাই, প্রাতিষ্ঠানিক সত্তা ডেভেলপ করে নাই এখনো। আপনার আহ, যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হচ্ছে না হচ্ছে, এই যে বাংলাদেশ ব্যাংকে গভর্নর পরিবর্তন করা হলো, আহ, যাচ্ছে তাই করে আপনি দুদকের সবাইকে ফোর্স রিজাইন করতে করতে বললেন, কিন্তু দুদকে কাউকে অ্যাপয়েন্টমেন্টও দিলেন না। জুডিশিয়ারিতে সচিবালয় জাজ অ্যাপয়েন্টমেন্ট প্রভিশন গুলোকে আপনি রেটিফাই করলেন না, কিন্তু জাজদের কিন্তু রেখে দিয়েছেন যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল ওই প্রসেসে। তো সিচুয়েশন তো এরকম। এবং মামলাগুলো নিয়েও তো আমরা বারবার আপনার এখানেও কথা বলেছি, বারবার কথা বলেছি যে আওয়ামী লীগের নেতাদেরকে যাদেরকে ধরেছে তাদেরকে তো কাউকে রাইট মামলাতে গ্রেফতার করা হচ্ছে না। এবং দিন শেষে যেটা হচ্ছে যে জুলাইয়ের জেনুইন শহীদদের বিচারটাও যেমন হচ্ছে না, জুডিশিয়াল প্রসেস গুলো আহ বিব্রতকর অবস্থায় হচ্ছে। ধরেন এই যে 71-এর 3টা সাংবাদিককে ওয়ারেন্ট করেছে আপনার আইসিটিতে। মানে এটা খুবই এইসব সাংবাদিককে দেশের মানুষ কেউ পছন্দ করে না, আমরাও পছন্দ করি টরি না। আপনি ফালতু, থার্ড ক্লাস, দোসর, আওয়ামী লীগের দালাল এগুলো বলতে পারবেন, কিন্তু ফৌজদারি অপরাধে নিতে হইলে তো মানে ফৌজদারি অপরাধের উপকরণ থাকতে হবে। মানে সেটা কি, এবং সেটা যে কথাগুলো বলা হচ্ছে এগুলো খুবই মানে আইনের দৃষ্টিতে খুবই দুর্বল প্রপোজিশন আর কি। তো সেই জায়গাতে এটা করে যেটা হচ্ছে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, দুর্বল করা হচ্ছে। সাকিব সাকিবের ব্যাপারে খুনের মামলা হচ্ছে মিরপুরে কোথায় আপনার দেখলাম। তো সাকিবের ব্যাপারে আমি প্রচুর বক্তব্য দিয়েছি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়। তার জুয়া খেলা, বেটিং, গোল্ডের ব্যবসা, টাউট বাটপারি, সে তো অনেক কিছু কাজ করছে, এগুলো নিয়ে প্রচুর কথা বলছি। তারপরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, দলে থাকা অবস্থায় আওয়ামী লীগে জয়েন করে এমপি হয়েছে ভোট ছাড়া। কিন্তু সেগুলো বাদ দিয়া সাকিবকে আপনি একটা খুনের মামলা দিচ্ছেন। এবং ইন্টারেস্টিংলি আমি একটা রিপোর্ট দেখলাম, সেখানে এক লোক বলতেছে আমি নাকি ওই লোককে বলছি সাকিবের বিরুদ্ধে থানা গিয়ে মামলা করতে। হুম। এইটা কদিন আগে আমি একটা রিপোর্ট দেখলাম আর কি, যে আমার সাথে নাকি ওই লোকের কথা হয়েছে, আমি বলছি তুমি সাকিবের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দাও আর কি। এখন আমি তো মানে কোনো আগামাথা খুঁজে পাইতেছি না যে কি হইতেছে। মানে ইসলামীর তো একটা সীমা থাকতে হবে আর কি, যে আপনি ফৌজদারি প্রসেসকে ডিল করতে গেলে। এই সীমাটা আসলে একদম চূড়ান্ত পর্যায়ে মানে কর্তৃপক্ষ লেভেলে এই ফাইজলামি সীমাটা লঙ্ঘন করলো কে? মানে অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় আচ্ছা মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, জামিন হলো না, মানে কেন? আপনি বলছেন যেগুলো তো আসলে এই মামলায় তো তারা এই অপরাধে প্রতিষ্ঠান তো নাই, অপরাধী না। আপনার সিম্পলি প্রতিষ্ঠান নাই। মানে আপনি যে এক একটা প্রতিষ্ঠান যে একটু পরিশ্রম করে কাজ করবে, যেমন একটা ছেলেকে গ্রেফতার করবেন কিনা আপনি, করলে তাকে কি মামলায় দিবেন। মানে এই যে দেখেন ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য যে 5-6টা ছেলে মেয়েকে গ্রেফতার করা হইলো সারা দেশে, মানে কিসের মামলায় দিলেন? বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে। অথচ মামলাটা তো সুইটেবল মামলা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। কিন্তু সাইবার সুরক্ষা আইনের উপকরণে এই জিনিসগুলো পড়ে না। পলিটিশিয়ানদের সমালোচনা, ফেসবুকে গালাগালি, আমাদেরকে ধরেন প্রত্যেক দিন পাকিস্তান পাঠায় দেয়। অথচ পাকিস্তানের ফ্লাইট হলো সপ্তাহে 2টা, প্রত্যেক দিন কিভাবে যাবো বলেন দেখি এখানে। তো এইটা তো আমাকে সহ্য করতে হবে, আমার ভালো না লাগলেও সহ্য করতে হবে। দিস ইজ এ রিয়ালিটি, পাবলিক ফেস, আপনি এটা সমালোচনা সহ্য করবেন। কিন্তু এই যে কাজগুলো করতেছে, বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা, এই একই কালচারের ব্যাপারেই তো আমরা গত 17 বছর সমালোচনা করেছি। এই কাজগুলোই তো অন্যায়, এটাই তো জমতে 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 পাহাড় হয় এক সময়। এইটার গোড়ার সমস্যা হচ্ছে প্রতিষ্ঠান। এবং এই যে দেখেন এখন পুলিশে যারা দায়িত্ব পাচ্ছেন, খুব কি প্রফেশনাল অফিসাররা দায়িত্ব পাচ্ছেন? পাচ্ছেন না তো। আবার ওই যে
আমার, তোমার, কার, কে কোথায় পরিচিত ছিল, আওয়ামী লীগের সময় ভালো ছিল, প্রচুর ধরেন টাকা পয়সা ধরেন কামাইছে। রাজনৈতিক সরকার যখন থাকে তখন তাদের একটা রাজনৈতিক ইন্টারেস্ট তো থাকেই, ফলে তারা তাদের স্বার্থে অতীতে বর্তমানে বিভিন্ন সময়টা দেখেছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তো আমরা, এটা আমাদের প্রত্যাশা ছিল, তাদের কোনো রাজনৈতিক ইন্টারেস্ট সেভাবে নাই। তারপরেও এই পিক অ্যান্ড চুজটা কেন হলো না, ওইটা যেটা সেই তাদের সময়? যেটা করেছিল যে বাস্তবতার কারণে, যে আপনার রাষ্ট্রটা যেখান থেকে ভেঙে গেছে ওই জায়গাতে রাষ্ট্রটা ধরা এবং ধরে এটাকে আলগায় রাখা 14 মাস 16 মাসের জন্য, এবং সেটা আপনি কোন জায়গাতে হাত দেবেন। পুলিশ প্রশাসনের কথা ধরেন, যে বাংলাদেশে 5ই আগস্টের পরে 2-3 সপ্তাহ কোনো থানাতে পুলিশ ছিল না, মানুষজন পাহারা দিয়েছে। আমরা আমাদের ভলান্টিয়ার নিয়ে নিয়ে লোকাল থানায় দেখছি, না, গিয়েছি, সেগুলো তো পাহারা ধরেন একটা দিয়েছি। সমস্যার প্রতিষ্ঠান নাই উদ্ভব তো। হয়েছে, সেগুলো হ্যাঁ, তো একটা সমস্যার উদ্ভব ওই সময়টাই হয়েছে, যেটা অন্তর্বর্তী সরকারকে ফেস করতে সেটা হয়েছে। সেটা কিন্তু চলমান ছিল। এটা হচ্ছে যেমন হামের বিষয়টা, যদি আমরা যে আলোচনাটা করছিলাম সেটি, যেমন প্রচলিত একটা পদ্ধতির বাইরে চলে যাওয়ার মতো বিষয়, এটা অন্তর্বর্তী সরকার এসে করলো, যেটি আমরা অন্ততপক্ষে গণমাধ্যম সূত্রে সবগুলো জায়গায় দেখতে পাচ্ছি। বা এখানে সব মানুষকে মানে নিয়ে একরকম জেলে ভরে রাখা যাকে বলে, কারণ তাদের বিরুদ্ধে যথাযথ মামলা নাই, তাদের যথেষ্ট যেই অপরাধ সেই অপরাধের কোনো মেনশনই নাই কোথাও। ফলে এই কাজগুলো তো নতুন করে হলো, মানে অন্তর্বর্তী, না, এরা কিন্তু এগুলো তো ছিল না। কোন পুলিশ করেছে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা নতুন, কিন্তু যাদেরকে দিয়ে কাজগুলো করানো হয়েছে এই মানুষগুলো তো নতুন না। তারা পুলিশকে বলেছে অ্যাকশন নেবার জন্য, তারা জুডিশিয়ারিকে বলেছে অ্যাকশন নেবার জন্য। কিন্তু পুলিশের জুডিশিয়ারি তো আওয়ামী লীগের ফ্রেমে কাজ করে অভ্যস্ত। গত 20 বছর সে একটা ফলে পার্টিকুলার সব আওয়ামী লীগকে ধরে ফেলেছে আর গ্রামার কি। গ্রামার ফলো করে না। এখন যাদেরকে পুলিশ জানে এখন কাকে গ্রেফতার করতে হবে, পুলিশ তো এখন এখন আমাকে দিয়ে তো গ্রেফতার করবে না, পুলিশ তো এখন গ্রামার জানে কাকে ধরতে হবে। এখন আপনার ওই রূপা হকরে পাইলে ধরবে, আগের ওই আওয়ামী দোসর টোসরটা পাইলে ধরবে। পুলিশও তো এই গ্রামারে অভ্যস্ত হয়ে গেছে, কাকে কখন সালাম দিতে হবে এটা তো পুলিশ জানে। যে এখন সরকার বদলায় গেছে, এখন সালাম বদলায় দিতে হবে। আগে এইভাবে সালাম দিছি, এখন সালাম এইভাবে দিব। তো এখন এই সালামটা টোটাল, সবাই উপভোগ করছে, এটাই হ্যাঁ, সমস্যা, এখন রাইট? এই যে টোটাল প্রশাসন দেখছেন না বিএনপি হয়ে গেছে, সারা দেশ বিএনপি হয়ে গেছে। 5th ডিভিশন প্রত্যেকে বিএনপির দেখলাম জিয়ার সৈনিক, এক হাও লড়াই করো। সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় দেখি জিয়ার সৈনিক, যাদেরকে আমরা 17 বছর খুঁজে পাইনি। আপনি বিএনপি অফিসের সামনে যাবেন, এখন কোনো লোক নাই, সব ধান্দা ফান্দা করতেছে জিয়া সৈনিকরা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই রাষ্ট্রকে যদি প্রাতিষ্ঠানিকীকরণ করা না যায়, যে আর রাষ্ট্রকে অন্ধ করে অন্তর্বর্তী ফেলতে সরকারের হবে। সময় যে সৈনিকরা ছিল তারা এখন কোথায়? হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের সময় যে সৈনিকদের দেখা যেত বিভিন্ন সময়, তারা এখন কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের তেমন সৈনিক টনিক ছিল না তো। তেমন সৈনিক ছিল মানে অন্তর্বর্তীকালীন সরকারের সৈনিক তো সবাই, তেমন কোনো সৈনিক ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার তো মোটা দাগে বিএনপির নিয়োগকর্তা ইনফ্লুয়েন্স, হিসেবে যারা ছিল আর কি। বিএনপির ইনফ্লুয়েন্স আকারে চলেছে সেখানে। মোটা দাগে এটা যতটা না পত্রিকাতে এসছে অতটা ওই তো মোটা দাগে এরকম কোনো সৈনিক টনিক ছিল না আর কি, আচ্ছা, যারা আমি সরকারকে ডিফেন্ড করে। জনাব মোস্তফা কাছ থেকে একটু শুনি এটা। জি, জনাব মোস্তফা, আপনার মন্তব্য। ওই সময় এটা পিকুলিয়ার অবস্থা ছিল ওখানে। ওই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অথবা অন্য কেউ কে যেন বলছে যে ইউনূস সরকার না থাকলে সচিবালয়ে ঢোকা অত সহজ হবে না। এখন আমরা যেভাবে সচিবালয়ে ঢুকে যেতে পারি, সচিবের রুমে যাই, আহ উপদেষ্টাদের রুমে ঢুকে যেতে পারি, এই বিএনপি এরকম একটা সরকার কথা আসলে সার্জিস আলমের মুখ থেকে সহজ শুনেছি হবে আমি। না। এবং তারা সেই কাজগুলো করেছে, মানে তাদের ব্যানারে এই তরুণরা এই ধরনের ব্যাপক ধরনের ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য এই সমস্ত করছে। এবং প্রশাসন, পুলিশ, সিভিল প্রশাসনে যে যার মতন করে, জামাত তার মতন করে, স্বাস্থ্য, শিক্ষা, আহ, আহ, এবং পুলিশে, প্রশাসনে তাদের নিয়োগ বদলি করেছে। বিএনপিও তার সাধ্য মতন করেছে। মানে একটা, মানে কি বলবো, একটা জগা খিচুড়ি অবস্থা ছিল। কোনো যোগ্যতার মাপকাঠিতে যে নিয়োগ, যেটা প্রত্যাশিত যে একটা অন্তর্বর্তী সরকার আসলো যার কোনো রাজনৈতিক চরিত্র নেই, তাহলে এখানে একটা নিয়োগ নীতিমালা যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে, এই মানে কোটা কাজগুলো না কিন্তু মেধা, আমরা তখন তদবির প্রথম দেখি। তদবির নাকি এরকম একটা বিষয়। তো সবই তদবির হচ্ছে। এবং যারা, মানে যে সমস্ত ছেলেরা আপনার মেসে থাকতো, তারা মানে গুলশান বনানীতে যে ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে উঠলো, এবং তাদের মানে চাঁদার পরিমাণ কোটি টাকার নিচে না, কোটি টাকার উপরে। মানে অবাক লাগে, যারা মানে 1000-2000 টাকা তাদের পকেটে থাকতো না, তারা 1 কোটি টাকার নিচে চিন্তা করতো না। এইরকম পর্যায়ে যে নিয়ে যাওয়া হয়েছে। কে নিছে, কিভাবে নিছে আমি জানি না। তাদেরকে নিশ্চয়ই হাওয়া দিছে, তাদেরকে বলা হয়েছে তোমরাই সব, তোমাদের কারণে আমরা ক্ষমতায় আছি। এবং তাদের তো আসলে চিন্তা ছিল 18 মাসে
ক্ষমতা ছেড়ে দেয়া না, তাদের চিন্তা ছিল 5 বছর। এবং একজন উপদেষ্টা তো বলছে যে নির্বাচনের কথা টেবিলে তোলাই যাইতো না, মানে নির্বাচন ছাড়া এইভাবে চলতে থাকবে, পিছনে থাকবে ছাত্ররা। কিন্তু আস্তে আস্তে ছাত্রদের এই শক্তিটা দুর্বল হয়ে যাওয়াতে পরিস্থিতি যখন দেখলো যে কেউ বিনিয়োগকারীরা আসছে না, অর্থনীতির অবস্থা খারাপ হচ্ছে, তখন তারা দেখতেছে আরে এটা তো বিপদ হচ্ছে, এইভাবে তো টিকে থাকা যাবে না, তখন তাড়াতাড়ি নির্বাচনের আয়োজন। তো এই যে পরিস্থিতিটা খারাপ হয়ে যাওয়া, আজকে দেখেন টকশোতে কোনো আপনি ইউনূস সরকারের পক্ষে কোনো গলা পাবেন না, এখন যা গলা পাবেন সব হচ্ছে বিএনপি সরকারের পক্ষে। তো এই 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 যে রাতারাতি পরিবর্তনটা, সত্যি তো পরিবর্তনটাও হচ্ছে কেন হচ্ছে এইসব কারণে। কারণ আপনি পরিবর্তনের পর পরিবর্তনের যে মূল, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, কিন্তু তার যে নমুনা 18 মাসে যেটা আমরা দেখলাম, সেই তার ন্যূনতম একটা যে মানে প্রিন্সিপাল প্রতিষ্ঠা করা, চেষ্টা করা, আমরা তো সেটা দেখলাম না। যার ফলে আস্থা কিন্তু নষ্ট হয়ে গেল। তখন বলা হয়েছে না ইউনূস সাহেবকে আপনি 50 বছর থাকেন, 10 বছর থাকেন, 20 বছর থাকেন, এখন একটা লোককে পাবেন এরকম মানে মানে কি বলে কন্ট্রো রেইজ করার জন্য? কাউকে পাবেন না। তো এইটাই হলো দুর্ভাগ্য আমাদের, মানে ওই যে এত। যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন গ্রামার, মানে পুলিশ না, তাহলে বাকি আসলে সবাই এই গ্রামারটা মানে যে যেই সরকার থাকবে সেদিকেই কথা বলতে হবে, হ্যাঁ, এটা একটা গ্রামার। এখন এখন তাই হচ্ছে। এখন এটাকে একটা, যতক্ষণ না পর্যন্ত পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে, যেমন এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এখন দেখেন বিরোধী দল আছে, সবাই আছে যার যার বিরোধিতা। আজকে দেখেন এনসিপির ইউরোপের রাষ্ট্র মানে প্রতিনিধিদেরকে নিয়ে বলছে যে আহ, আমাদেরকে রাস্তায় নামতে হবে, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, গণভোট যদি বাস্তবায়ন না হয়। আপনার নবীন সরকার 2 মাস 2.5 মাস হইতে চললো, আপনি এখনই তাদের কাছে তাদেরকে ডেকে যদি এই আওয়াজ দেন, তাহলে আমাদের এই ডেমোক্রেটিক প্রসেস সিস্টেমটা তো আর কার্যকর কিন্তু হবে না। তারা না দিয়ে আসলে কি করবে? কারণ নবীন সরকার তো এসেই জানিয়ে দিচ্ছে যে, যেমন সংসদে সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো বলছেন ওই সময় আমরা অনেক কিছু মেনে নিয়েছি, অনেক কিছু বলি নাই, ফলে যে মানে এখন বলবো আর কি, এরকম একটা ব্যাপার। ফলে না, 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 মানে না, তাদের তার কথা, ইয়েটা তো স্পষ্ট তারা হচ্ছে হচ্ছে না, মানে এটা যে অবস্থাটা। আমরা জুলাই সনদ মানি না তা না, তারা তো বলতেছে আজকে, যেমন আজকে তারেক রহমানই তো দলের 3টা সংগঠনের প্রতিনিধিদেরকে কি বলছে যে আমাদের নির্বাচনী অঙ্গীকার অক্ষরে অক্ষরে আমাদেরকে এটা পালন করতে হবে। সেই নির্বাচনী অঙ্গীকারের মধ্যে কি 31 দফা নাই? সেই 31 দফা কি জুলাই সনদের মধ্যে নাই? আপনি যে ফরম্যাটই হোক না কেন ভাই, মোটা দাগের যদি কিছু সংস্কার এই সরকার যদি বাস্তবায়ন করে, এটা সবাই মিলে এটা সংসদের মাধ্যমে এটা বাস্তবায়ন করেন। একেবারে জুলাই সনদে স্বাক্ষর করছি বলে, এবং যেখানে নোট অফ ডিসেন্ট আছে, এখানে অনেক আলোচনা, এটা আমার চেয়ে ব্যারিস্টার ফুয়াদ আরো আমার কথা, দাগের কিছু সংস্কার দরকার, সেই সংস্কারের ব্যাপারে বিএনপি আপত্তি করছে না, বিরোধী দলও আপত্তি করছে না। কিন্তু খামাকাই একটা নেগেটিভ একটা ইমপ্রেশন যদি আমি এখন ইউরোপের প্রতিনিধিদেরকে, রাষ্ট্রদূতদেরকে বা তাদের কর্মকর্তাদের সামনে যদি প্লেস করি, এটা ভালো হবে না। তার মানে আমাদের রাজনৈতিক ব্যবস্থাটা দুর্বল হয়ে যাবে। আমি সেটাই বলতে চাচ্ছি, কারণ রাজনৈতিক ব্যবস্থাটা যদি টিকে থাকে, বিরোধী দল কি এখন দৌড়াইতে হচ্ছে? বিরোধী দল কি ঘর ছাড়া? বিরোধী দলের নামে কি মামলা হচ্ছে? বিরোধী দলের কয়টা নেতা এখন কারাগারে আছে? কেউ তো নাই। এখন সবার ফ্রিডম আছে, সে সভা সমাবেশ করতে পারছে, সে এই যে কথা বলতে পারছে, মানে টেবিল টকে বলেন, সংসদের ভেতরে বাইরে সবাই তো মুক্ত এখন। আগে কি অবস্থা ছিল? বিরোধী দল মানেই হচ্ছে নিশ্চিহ্ন করো, তাদেরকে দৌড়ের উপর রাখো, তাদেরকে মামলা দাও। সেই জায়গা থেকে যে আমার উত্তরণটা হয়েছে, এটা তো স্বীকার করতে হবে। সরকারের জি। ক্রিটিসিজমটা এই যে আপনি, আমি বললাম না যে এটা সরকারেরও ব্যর্থতা, যে কেন চলমান যে ক্রাইসিস গুলো আছে, এই যে হামের ক্রাইসিসটা, তারপরে বাণিজ্য চুক্তির বিষয়টা সবাই জানতে যাচ্ছে যে এটা দেশের স্বার্থ বিরোধী। এটা নিয়ে সোচ্চার কেন আলোচনা হলো না? 2 দিন 3 দিন ধরে কেন আলোচনা হচ্ছে না? কেন পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো সংসদে তুলে ধরা হচ্ছে না? এই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ। তো এইটা নিয়ে তো সমালোচনা করবোই, কিন্তু আপনি সমালোচনা করার অর্থটা কি এরকম হবে যে আপনি এখনই মানে বিদেশি প্রতিনিধিদেরকে ডেকে বলবেন যে এই সরকার ব্যর্থ, আমরা যে কোনো মুহূর্তে আমরা রাস্তায় নামবো? রাস্তায় নামার এই আওয়াজটা তোলা মানেই হচ্ছে জি, আপনি মানে আমি সংসদীয় যে যাত্রাপথ, সেই যাত্রাপথকে আপনি ভণ্ডুল করতে চান।
হুম, দুটো ইস্যু, এই যে বিদেশি কূটনীতিকের সাথে এনসিপি প্রতিনিধিদের সাক্ষাৎ, কদিন আগে মার্কিন কূটনীতিক জেমস স্টুয়ার্ট, তার সাথেও তিনিও গেছেন, আসিফ মাহমুদ সজীবের সাথে দেখা করেছেন। এই প্রসঙ্গটা আমি আনবো, যে কি আসলে কথাবার্তা হচ্ছে, কেন এত দেখা সাক্ষাৎ হচ্ছে, রেগুলার একটা বিষয় কিনা। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, তার আগে ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে বাণিজ্য চুক্তি, এই বিষয়টাও কেন সবাই চুপ করে গেল, কেউ যে কিছু বললো না, এটা আসলে কি কারণ বলে মনে হয়? সংসদে আছে, সংসদে এত আলোচনা হয়, উত্তপ্ত আলোচনা, সংসদের বাইরে আলোচনা হয়, সংসদের বাইরে কত রকম আন্দোলনের হুমকি দেওয়া হয় বিরোধী দলের পক্ষ থেকে, সরকারও অনেক রকম কথা বলে, বাণিজ্য চুক্তি নিয়ে কেন কেউ মুখ খোলে না? না, শুধু বাণিজ্য চুক্তি না, আমার মনে হয় যে আপনি অনেক চুক্তি অনেক বিষয় নিয়েই দেখবেন যে এই সেশনে আসলে কথা বলার সুযোগ হয়নি। কারণ হচ্ছে যে 50 আওয়ার্স এর যে সেশন, এটা পিওরলি ডেডিকেটেড টু মানে প্রেসিডেন্টের ভাষণের উপরে কথা হবে। তারপরও আপনি নোটিশ দিয়ে দিয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলবার সুযোগ আছে, কথা বলার চেষ্টা করা হয়েছে। খুব বেশি সুযোগ পাওয়া গেছে তা না, দেখবেন জ্বালানি বিষয়ে কিন্তু বিরোধী দল কথা বলতে চেয়েছে, নোটিশ দিয়েছে। কিন্তু যেহেতু কোনো সংকট নাই, আপনি শুনেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে জ্বালানিকে সংকট বলা যাবে না। অর্থাৎ যদি সংকট না থাকে, এটা তো জনগুরুত্বপূর্ণের ডেফিনেশনে পড়ছে না যে আপনি পয়েন্ট অফ অর্ডারে এটা কথা বলবেন। আর তার ব্রুট মেজরিটি আছে, সে চাইলেই তো আপনার এইগুলোকে আহ, মানে মানে ডিফাইন করতে পারবে যে আসলে কে কোন বিষয়ে কথা বলতে পারছে আর না বিরোধী দল সেটা মেনেও নিচ্ছে, যে ডিফাইন করছে, বিরোধী দল এটাতে চুপ হয়ে যাচ্ছে, খালি মানে চুপ হচ্ছে কিছু না জুলাই হচ্ছে না, সনদে। ওয়ার্কআউট করতেছে, অনেক সময় ওয়ার্কআউট করতেছে, কথা বলছে, কিন্তু বুঝতে কোথায় হচ্ছে বাণিজ্য আপনি চুক্তি দিন নিয়ে শেষে করলো, বাণিজ্য চুক্তি উঠালো, বাণিজ্য চুক্তির বিষয়টা? বাণিজ্য চুক্তি বিরোধী দল থেকে কেউ উঠাবার চেষ্টা করেছে কিনা আমার জানা নাই, আমার করেনি। চোখে পড়ে নাই, আমার চোখে পড়ে নাই। শুধু রুমিনই চেষ্টা করেছে, রুমিনকে বলা হয়েছে যে এটার কোরাম লাগবে, মিনিমাম 5-6 জনের এরকম কোরাম দিয়ে তারপরে নোটিশ দিতে হবে আর কি। তো তখন তো আর সেশনের সময়ও ছিল না। তো বাণিজ্য চুক্তি নিয়ে পরে কথা হোক, আমার মনে হয় যে বাজেট সেশন আসতেছে, বাজেট সেশনে এটা আরো অ্যাপ্রোপ্রিয়েটলি ডিসকাস করার সুযোগ হতে পারে। আবার নাও হতে পারে যে বাজেটের বাইরে অন্য কোনো টপিকে এই সেশনে কথা হবে না আর কি। তো সেটা দুইটাই সুযোগ আছে আর কি। হুম। কিন্তু এই যে মানে চুপ করে যাওয়ার প্রক্রিয়াটা, এমনকি এর মধ্যে মিথ্যা কথার চালাচালিও হলো, মানে কে যে মিথ্যা বললো সেটা আমরা খুব বুঝলাম না। দুজনের কথা শুনে বুঝলাম কেউ একজন মিথ্যা বলেছে। মানে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে চুক্তি, এটি গোপনে না, চুক্তির আগেই জানানো হয়েছে সরকারি দল এবং বিরোধী দলের প্রধানদেরকে। কিন্তু জামায়াতের আমির বললেন তার সাথে কোনো কথা হয় নাই, ফেসবুকে এই ব্যাপারে বা আলোচনা হয় নাই, এমন একটি পোস্ট দিয়ে জানালেন। ফলে একজন মিথ্যা কথাও বললেন এর মধ্যে। আর আমার কাছে মনে সরকারি দলে হয়েছে এটাতেও চুপ। আমার কাছে মনে হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আসলে জানিয়েছেন, উনি যেটা মেন করেছেন বিএনপি জামাতকে জানিয়েছেন। যদিও জামাতের আমির একটা কথা বলেছেন, কিন্তু এটাকে খুব সিরিয়াসলি মানে আমার কাছে মনে হয় নাই যে হয়তো অ্যাপারেন্টলি বলেছেন যে আমার মনে পড়ছে না আর কি এই বিষয়ে জানানো হয়েছে কিনা। এখন জামাতকে জানানো হয়েছে মানে হয়তো আমিরকে জানানো হয়েছে কিনা, অথবা পার্টিকুলার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তাদের যারা ডিল করেন তাদেরকে জানানো হয়েছে কিনা। এবং জামাতের আমাদের কিন্তু সাথে কোনো আলোচনা হয় নাই, হ্যাঁ, জামাতের আমির বলেছেন। পরবর্তীতে কাউকে ইনফর্ম করেছে কিনা ওগুলো আমরা জানি না, বাট মোটা দাগে বড় দুইটা দলকে জানানো হয়েছে, হয়ে থাকাটাই স্বাভাবিক। যখন একটা চুক্তি চলমান থাকে, সারা দুনিয়ার প্র্যাকটিসই তাই আপনার, তখন ইভেন দেখবেন প্রেসিডেন্ট ইলেক্ট, প্রাইম মিনিস্টার ইলেক্ট হয়ে গেলেও তখন শপথ নেওয়ার আগেও তাদেরকে ব্রিফিংটা করা হয় যে সিচুয়েশনটা এখন এই জায়গাতে আছে। অতএব এইটা একটা সারা দুনিয়ার গ্লোবালি এস্টাবলিশ প্র্যাকটিস যে এটা এটা না জানায় করা হয়েছে। আর বিএনপি তো চুক্তি অলরেডি বাস্তবায়নে চলে গেছে। আপনার তো নোটিস পিরিয়ড ছিল, আপনি চাইলে 60 ডেজ, আপনি যদি মনে করেন ভেটিং করেন 60 ডেজ এর, আপনি যদি অন্যান্য অনেকগুলো চুক্তি দেখলাম আপনার মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, অনেক দেশের সাথে কিন্তু আপনার এক্সিট ক্লোজ নাই। আপনার এখানে এক্সিট ক্লোজ আছে, আপনি 60 ডেজ এর নোটিশ দিয়ে আপনি এখান থেকে বেরো আসতে পারবেন। বিএনপি তো বের হয়নি। তাহলে ইন প্রিন্সিপাল মোটা দাগে মনে করা হচ্ছে না যে এটা আমার দেশের বিরুদ্ধে। তো সেখানে এবং আপনি দেখেন যে প্যারালালি বোয়িং কেনার জন্য কিন্তু আরেকটা চুক্তির আলোচনা ইন্টারিমের সময় থেকে চলছিল। ইন্টারিম সাইন করে নাই কারণ বোয়িং এর যে অফার গুলো ছিল সেগুলো সাফিসিয়েন্টলি কম্পিটিটিভ না। কিন্তু বিএনপি এসে দেখেন ঘটা করে কিন্তু বোয়িং এর চুক্তি সাইন করে ফেলছে। 14টা বোয়িং এর ব্যাপার। আমাদের বোয়িং দরকার, আমাদের 47টা বিমান দরকার। আমাদের আমাদের যে ফ্লোট আছে, ফ্লোটটা খুবই আপনার দুর্বল। তো কিন্তু সেখানে আমরা কারেক্টলি নেগোশিয়েট করতে পারলাম কিনা বোয়িং এর সেল নিয়ে, সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু ইন্টারিম এটা করে নাই, আপনি এটার সময় নিয়ে করতে পারতেন কিনা, এবং গুরুত্বপূর্ণ অনেক জায়গা মিস হয়েছে। আবার দেখেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কি শুধু আমেরিকার সাথে করেছে ইন্টারিম, জাপানের সাথে করেছে, এক্সটেন্সিভ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, এবং দ্যাট ওয়াজ এ হিউজ সাকসেস ইন আওয়ার ফেভার।
অতএব সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই এই মুহূর্তে। তো আমার মনে হয় যে যে কোনো ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আমরা ন্যাশনাল ইন্টারেস্টে আলাপ করতেই পারি, কিন্তু ইউজুয়ালি যেটা হয় সারা দুনিয়ার প্র্যাকটিসে যে আপনার এটা কনফিডেন্সিয়ালি হয়, যে এইটা আপনি পার্লামেন্টে উঠাবেন, এই ধরনের সিরিয়াস বিষয়গুলো ডিসক্লেইমার ক্লোজ থাকে, যে আপনি রাষ্ট্র চায় না অন্য রাষ্ট্রগুলো যে আপনি পার্টিকুলারলি পুরাটা এক্সপোজ করে দিবেন। সেজন্য আমরা যেটা প্রস্তাব করেছিলাম, আপনি একটা কিন্তু শেষ পর্যন্ত পার্লামেন্টের স্ট্যান্ডিং যুক্তরাষ্ট্রই এটা এক্সপোজ করলো পুরোটা প্রথমে। তা করেছে কিনা এর আগে থেকেই তো আমরা জেনে ফেলেছি। এনবিআর থেকে সম্ভবত এটা হয়েছে আপনার, এনবিআর থেকে সম্ভবত জুলকারনাইন সায়ের পরে এটা পাবলিকলি শেয়ার করে দিল, এরকম বিভিন্ন জায়গা থেকে এসছে। বাট এখন তো মোটামুটি অনেক জায়গা থেকে এটা আমরা পাচ্ছি আর কি। জি। বাট মানে এক্স্যাক্টলি আওয়ামী লীগ কোড সরকারের আমলের গোপন চুক্তিগুলো নিয়ে আমাদের এত আপত্তি, অন্তর্বর্তী সরকারের সময় যখন করা হলো তখন সরকার চুক্তিটা গোপন চুক্তি ছিল। তখন আমরা কিন্তু রাজনৈতিক দলের নেতাদের সাথে, আপনাদের সাথে তখন আমরা এই প্ল্যাটফর্মে কথা বলতাম, তখন তার জানতাম মানে রাজনীতিবিদরা বলতেন, বিএনপিরও বলি, তারা বলতেন যে আমাদের সাথে আলোচনা হচ্ছে না, এটি অন্তর্বর্তী সরকার করতে পারে না, তাদের এখতিয়ার বহির্ভূত, এই কথাগুলো শুনতাম। কিন্তু মানে দেখি যে এখন গোপনে গোপনে সব হয়েও গেল, এখন এসে প্রকাশ্যে আসলো এবং সবাই ঠিকঠাক, কারো মুখে কোনো মানে সারা শব্দ নাই। যেখানে অর্থনীতিবিদরা, সাংবাদিকরা, বিশ্লেষকরা এটা সমালোচনা করছে, যেটা মোস্তফা ফিরোজ কেন মানে বিশ্লেষকরা সমালোচনা করছে আর রাজনীতিবিদরা চুপ করে আছে। হ্যাঁ, সেটাই খুব অবাক কাণ্ড। এবং এটা নিয়ে আহ, আহ, এই ধরনের ঐক্য বিএনপি এবং জামাতের, সেটাও মানে অবাক করা কাণ্ড। যে আমি ভাবছিলাম যে বাণিজ্য চুক্তি নিয়ে অনেক বেশি হইচই হবে। এখন আহ, আহ, এখন ধরেন ইউনূস সরকারের ব্যাপারে হয়তো বেনিফিশিয়ারি হতে পারে এনসিপি বা জামাত, বিএনপি তো না। তো বিএনপিও কেন চুপ থাকছে, এটা আমার ভেতরেও কিন্তু খুব প্রশ্ন। তারপরে দেখেন ওই যে এই ভারতের সাথে সম্পাদিত অনেক চুক্তির একটা তালিকা দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললো যে এগুলি বাতিল করা হয়েছে। পরে আবার পররাষ্ট্রমন্ত্রী বললো যে না, এটা বাতিল হয়নি। তো দেখেন, তখনও কিন্তু ওই যে চুক্তিগুলি হলো, তখনও দাবি করা হতো, আহ, আমার যতটুকু মনে হয় বিএনপি এবং জামাতের পক্ষ থেকে, যে এই চুক্তির বিষয়বস্তুগুলি কেন প্রকাশ করা হচ্ছে না, এই নিয়ে তুমুল মানে শোরগোল। কিন্তু এখন যতটুকু হচ্ছে সেটাও হচ্ছে না। তারপর দেখেন এই যে বোয়িং কিনা, যেটা ব্যারিস্টার ফুয়াদ খুব কারেক্টলি মানে পয়েন্ট আউট করছে, যে আমাদের বিমানের অবস্থা এমনিতে একটা লস প্রজেক্ট, এটা কি কত শত শত কোটি টাকা আপনার ভর্তুকি দেওয়া হচ্ছে, এটা আমরা কিনবো, তার মানে ওই চুক্তির আওতায় আমাকে কিনতেই হবে। আমার দেশের 12টা বাজায় আমাকে কিনতে হবে, গম কিনতে হবে, তুলা কিনতে হবে। আমি আমি মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে আমাকে কিনতে হবে, আমি বাধ্য। তাহলে আমরা যে আগায় থাকলাম, আগের চুক্তি মানে আগের যেই আমদানি রপ্তানি যেই পজিশনে ছিল, আমরা প্রচুর গার্মেন্টস রপ্তানি করতাম, কিনতাম সামান্য। এখন তারা উল্টা ওই পরিমাণের টাকাটার এটা তাদের পণ্য কেনার কিনতে বাধ্য করে দিল। এখানে তাহলে আমরা ঠকে গেলাম, হেরে গেলাম। এটা নিয়ে যে একটা চুলচেরা বিশ্লেষণ হবে, সে বিশ্লেষণ নেই। তারপরে আরো কি কি কারণে আমাদের হাত পা বাঁধা, আমরা কেন রাশিয়ার তেল কিনতে পারছি না, ভারত পারে আমরা কেন পারি না, এই সমস্ত নানান প্রশ্নের যে আমার ভেতরে আছে, সেগুলি যারা এবার এই সংসদে এমপি হলো, তাদের ভেতরেও কি তোলপাড় করে না? তারাও কি জানতে চাইতে পারে না যে এইগুলির আসলে ব্যাখ্যাটা কি বিস্তারিত? যেমন আমি এখানে কথা বলছি, ব্যারিস্টার ফুয়াদও বললেন যে আসলে কি আমরা এই বোয়িং কিনে আমাদের সম্ভব 14টা বোয়িং আমরা কিনবো? এক্সিস্টিং যেই ফ্লাইট গুলি, সেই ফ্লাইট গুলি খালি আসা যাওয়া করে, খুব বেশি রুটও আমাদের নাই। সেই রুট গুলো চালু করলে আরো সেটা লোকসানের মধ্যে পড়তে হয়। তো এগুলি কি হচ্ছে আলটিমেটলি? তাহলে তো সেই ধারাবাহিকতাটা কিন্তু মানে সেই ইউনূস সরকারও যা করলো, এই সরকারের সময় তাই হচ্ছে। তাহলে তাহলে এর আগে হাসিনা সরকার কি তাহলে অপরাধ করলো? সেও তার চুক্তিগুলি প্রকাশ করেনি, ইউনূস সরকারও করে নাই, এই সরকারও করছে না। তো সবই তো দেখা যাচ্ছে একই ব্যাপার। জি। ব্যারিস্টার ফুয়াদ মাথা নাড়াচ্ছেন, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে যদি যোগ করেন, তারপর শেষ করে ফেলবো আমাদের অনুষ্ঠান। প্রথম কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফটা চুক্তিটাকে যেভাবে খুব নেগেটিভলি প্রেজেন্ট করা হচ্ছে, এটাকে যদি কেউ ক্রিটিক্যালি পড়ে, সিচুয়েশনটা আমাদের দেশের জন্য এত নেগেটিভ না। আপনি দেখেন, যারা পড়েছেন তারা ক্রিটিক্যালি পড়েন নাই, মানে বিশ্লেষক, অর্থনীতিবিদ। এটা পড়ার কাঠামো পরিবর্তন হতে পারে না। আমি তো উকিল, ধরেন আপনি পড়লে একরকম হবে, আমি পড়লে একরকম বুঝবো। দেখেন, ট্রাম্প এসে কি করলেন, আপনার WTO আর্টিকেল 24 ইনভোক করলেন।
WTOর আর্টিকেল 24 কি জিনিস? ইটস এ কাইন্ড অফ এ ন্যাশনাল ইমার্জেন্সি। ওই দেশ বলছে যে MFN বলে একটা জিনিস আছে আমেরিকাতে, ট্যাক্স রেজিম, মোস্ট ফেভার নেশন, যেটা দিয়ে তারা বিভিন্ন দেশের সাথে পার্সেন্টেজ, ভ্যারিয়েবল পার্সেন্টেজে তারা ট্যাক্স ডিল করে আর কি। ধরুন আমাদের গার্মেন্টস প্রোডাক্টের উপরে আমেরিকার 14% ট্যাক্স আছে MFN এর উপরে, মোস্ট ফেভার নেশন। এর উপরে হচ্ছে তারা আবার রেসিপ্রোকাল ট্যারিফটা চালায় দিল জি। আর্টিকেল 24 ইনভোক করে, যে আমার ইকোনমির অবস্থা ভালো না, WTOর এই ফ্রেমের বাইরে গিয়ে আমাকে ট্যাক্স ইম্পোজ করতে হবে। তখন আপনার মনে থাকার কথা যে আমাদের উপরে 39% ট্যারিফ ইম্পোজ করলো, এবং পরবর্তীতে কিন্তু আপনার এই, এবং ট্যারিফটা ইম্পোজ করছে কেন, মানে এটা ফ্রেমটা কি আমেরিকার জায়গা থেকে দেখেন। আমেরিকাতে আমরা ব্যারিস্টার ফুয়াদ, পুরো বিষয়টা আজকের আলোচনা অন্তত এই ব্যাখ্যাটা আর করা যাবে না। আমি নিশ্চিত যে আপনি এই বিষয়ে একটা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। সেই জায়গাটা কিন্তু আমার যে প্রশ্নটার একটুখানি এটাই ছিল যে আলোচনাটা কেন হচ্ছে না? সরকারি দল তো নাই, বিরোধী দলও এই বিষয়ে কোনো কথা বলছে না, কেউ কথা বলছে না কেন? মানে প্রশ্নগুলো যেহেতু উঠছে, কেন কথা বলছে না? না, ওইটা আমার মনে হয় যে কথা বলার টপিক তো সোনার বাংলায় অবারিত আর কি। পত্রিকা খুললে দেখবেন যে কথা বলার টপিকের কোনো মানে শেষ নাই আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন আপনি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন। দেখেন বিরোধী দলে এখন যারা সংসদ সদস্য আছেন, জামাতের 4 জন ছাড়া অলমোস্ট সবাই নতুন, প্রথমবার পার্লামেন্টে আসছেন। সরকারি দলে বিএনপির আপনার 78-80 জনের মতো হচ্ছে পুরাতন, বাকি 200